بداية طفح قلبه হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। তাফরিহা যেতে ইচ্ছুক না হলেও মাহমুদের জোড়াজড়িতে তাকে দুঃখী মনে সবার থেকে বিদায় নিয়ে মাহমুদের সাথে রওনা দিতে হলো। দীর্ঘ ৩ ঘন্টা পর তাদের গাড়িটি বাসার সামনে না এসে একটি প্রাইভেট হসপিটালের সামনে এসে দাঁড়ানোয় তাফরিহা ভ্রু কুঁচকে মাহমুদকে জিজ্ঞেস করে, আমরা হসপিটালে কেন আসলাম? তোমার চেকআপের জন্য। আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই, তাই তোমাকে ডাক্তার দেখানোটা প্রয়োজন। চলো আমার সাথে, এখানে আমার এক বন্ধুর বোন ডাক্তার, তোমার সুবিধা হবে। তাফরিহা কিছু বলার আগেই মাহমুদ তাফরিহার হাতটা টেনে হসপিটালের ভেতর নিয়ে যায়। চেকআপ আর কিছু টেস্ট করানোর পর তারা নিজ গন্তব্য বাড়িতে ফিরে আসে। প্রাইভেট হসপিটাল থাকায় সন্ধ্যার পরেই মাহমুদ টেস্টের রিপোর্ট হাতে পেয়ে যায়। তাফরিহা বোকা, তার উপর আবার বাচ্চা মেয়ে, তাই হয়তো কিছু বুঝতে পারেনি, কিন্তু মাহমুদ যে বিষয়টা সন্দেহ করেছিল তাই ফলে গেল। একদিকে সে মহা খুশি, অপরদিকে আবার ভীষণ চিন্তিত। মাহমুদ যখন রিপোর্ট নিয়ে বাড়ি ফেরে তখন রাত ৮:৪৫। তখন তাফরিহা ক্লান্ত বেশে ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তাফরিহার ঘুম ভাঙলে চোখ খুলতেই মাহমুদকে এক ধ্যানে দৃঢ় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তাফরিহা হচকচিয়ে তৎক্ষণাৎ উঠে বসে। কি হলো, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু সময় অতিবাহিত হওয়ার পরও যখন তাফরিহা মাহমুদের থেকে কোনো উত্তর পেল না, তখন কিছুটা ঘাবড়ে গিয়ে চিন্তিত কণ্ঠে বলল, কিছু কি হয়েছে? আপনি কি বিষয়ে এত চিন্তিত? বলুন না কি হয়েছে আপনার, কিছু বলছেন না কেন? এবার কিন্তু আমারও চিন্তা হচ্ছে। মাহমুদ একটি চাপা নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কিছুই হয়নি, যা হওয়ার তোমার হয়েছে বা হবে। শুধু একটাই চিন্তা, তুমি তো নিজেই বাচ্চা, তুমি আর একটা বাচ্চা কিভাবে সামলাবে? তাফরিহা অবাক দৃষ্টিতে শান্ত কণ্ঠে বলল, মানে? তাফরিহার এমন বোকা প্রশ্নে মাহমুদ কিছুটা তাফরিহার নিকটে এসে ফিসফিসিয়ে বলল, সাধে কি আর বাচ্চা বলি তোমাকে? কদিন পর নিজেই এক বাচ্চার জন্ম দেবে, এখনও এত অবুঝ থাকলে চলে? এবার বোধহয় তাফরিহার ঘিলুতে কিছু ঢুকল। তাফরিহার মাথা নত করায় মাহমুদের দৃঢ় দৃষ্টি বেশ বুঝতে পারছে তাফরিহার মুখশ্রীটা আপাতত রক্ত জবার ন্যায় লাল আভায় ঢেকে থাকবে। এই মাথা এখন আর উঠাবার নয়। তাই তাফরিহার কাছ থেকে সরে এসে মৃদু হেসে বলল, আমি অনেক খুশি, শুধু নিজের যত্নটা এবার থেকে ডাবলভাবে নেবে, তাতেই হবে। কালো আধারে ভর্তি রাতের আকাশটা সকাল হতেই সূর্যের আলো দ্বারা রূপান্তরিত হয়ে স্নিগ্ধ বেশে ঝলমলে রূপ নেবে, এটা নিত্যদিনের ব্যাপার। তবে এই নিত্যদিনের ব্যাপারটাই আজ যেন নতুন কোনো অনুভূতি বহন করে এনেছে দুটি মানবীর কাছে। সুরে হচ্ছে তাদের জীবনের এক আকাঙ্ক্ষিত পথযাত্রা। সেই অনুভূতিটা অবশ্যই তাফরিহার জন্যই বেশি বরাদ্দ। তবুও মাহমুদ প্রতিটি ক্ষণেই তাফরিহার প্রয়োজনে নিয়োজিত। সাহেরা বেগম তাফরিহার জন্য রান্নাঘরে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে তাফরিহার যত্ন নেওয়ার চেষ্টা করছেন যেমনটা তাফরিহার মা বেঁচে থাকলে করতেন। সকাল 7:30 তাফরিহাকে বোরকা নিকাব পরতে দেখে মাহমুদ বিচলিত কণ্ঠে বলল, তুমি কোথায় যাবে? হুজুর, একটা সপ্তাহ আপনি আমায় মাদ্রাসায় যেতে দেননি, কিছুদিন পর আমার বোর্ড পরীক্ষা। যদি এইভাবে বাসায় বসে থাকি, পরীক্ষায় কি দেব আমি? যদিও বাসায় আপনি যথাসম্ভব পড়াচ্ছেন, কিন্তু মাদ্রাসার মতো আমি বাসায় একইভাবে মনোযোগ দিতে পারছি না। তুমি কি মনে করো ওখানে গিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ক্লাস করতে পারবে? যদি এই বিষয়ে তোমার কনফিডেন্স থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। জি হুজুর, ইনশাআল্লাহ আমি পারবো। এখন অনেকটাই সুস্থ আমি, আর সমস্যা হলে ফারিহা তো আছেই। ঘন্টার ফাঁকা টাইমে পূর্বের ন্যায় তাফরিহা ফারিহা ক্লাসের কোলাহল হতে দূরে থাকতে বারান্দায় এসে আড্ডা জমায়। প্রথমে তাফরিহার সুখ খবরটি জানার পর ফারিহার খুশিতে লাফানো আর কে আটকে রাখতে পারে? তবুও নিজ দায়িত্বে নিজেকে স্থির করে নেয় ফারিহা, কারণ বিষয়টি কাউকে জানাতে চায় না তাফরিহা। হোসাইন, তার স্ত্রী আর ফারিহা ব্যতীত সংবাদটি আর কারো জানা নেই। কিছুক্ষণ নিজেদের মতো হাসি ঠাট্টা করে ফারিহা মুখটা গম্ভীর করে বলল, তাফরিহা, নুসরাতের কোনো একটা ব্যবস্থা করা দরকার। তোর অনুপস্থিতিতে অনেকবার দুলাভাইয়ের সাথে বাড়তি আলাপের চেষ্টা করেছে, যদিও হুজুর তেমন পাত্তা দেননি, এড়িয়ে গেছেন। জানিস তো, অনেক বাহানায় মোজা ছাড়া পর্দার ওপাশে হাতও দিয়েছে। আমি কিছু বলতে গেলেই আমার সাথে ঝগড়া বাঁধিয়েছে। আর তুই তো জানিস, মেধাবী ছাত্রীদের সাথে আমার মতো মেয়েরা পেরে উঠবে না। কথাগুলো বেশ গম্ভীর শ্রোতা সেজে শুনছিল তাফরিহা। দেখেই বোঝা যাচ্ছে মেজাজ ভীষণ চটে গেছে। ছোট্ট উত্তরে বলল, আমি দেখছি ওর কি ব্যবস্থা করা যায়। এমন কিছু করব যাতে আমার স্বামী দূরে থাক, অন্য কোনো গায়েরে মাহরামের দিকেও চোখ তোলার সাহস করবে না।
বাসায় ফেরার পর থেকেই তাফরিহার মুখটা ভীষণ গম্ভীর। তাফরিহার হয়তো শরীর ভালো লাগছে না এই ভেবে মাহমুদও এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি তাকে। কিন্তু রাতে খাবার পর্ব শেষে যখন তাফরিহা মাহমুদের সাথে কোনো কথা না বলেই শোবার প্রস্তুতি নেয়, তখন মাহমুদ বলে উঠল, তোমার কি শরীর খারাপ লাগছে ভীষণ? আমি তো বলেছি কোনো সমস্যা হলে আমায় জানাবে। তাফরিহা কিয়ৎকাল নীরব থেকে আচমকায় মাহমুদকে জড়িয়ে ধরে। হঠাৎ তাফরিহার এমন আচরণে মাহমুদ কিছুটা হচকচিয়ে গেলেও পরক্ষণেই তাফরিহার মাথায় এক হাত আলতোভাবে রেখে আরেক হাত দিয়ে নিজেও তাফরিহাকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবে? হুজুর, আমি কোনো আবদার করলে রাখবেন? আবদার নাও বলতে পারেন, আমি চাই আপনি এই কাজটা করুন, আমার কথাটা দয়া করে ফিরিয়ে দেবেন না। তুমি আগে বলে দেখো তোমার কথা আমি কিভাবে না রাখি বলো। হুজুর, মনে আছে গ্রামে যাওয়ার পথে আপনার আসিফ নামের একজন বন্ধুর সাথে আমাদের দেখা হয়েছিল? সে মজার ছলে আমাকে বলেছিল, ভাবি আমার জন্য একটা মেয়ে দেখবেন, আপনার পরিচিত হলে আরও ভালো হয়। বলেছিল। এখন কি তুমি ওকে ফারিহার কথা বলতে চাচ্ছ? তাফরিহা, না, অন্য একজন মেয়ের কথা বলতে চাচ্ছিলাম। আপনি মেয়েটাকে চেনেন? ওহো আচ্ছা, তা কার কথা বলতে চাচ্ছ শুনি? আমার বউয়ের আবার কার বিয়ে খেতে ইচ্ছে করছে? জি ঠিক বলেছেন, আমি আমার সহপাঠী নুসরাতের বিয়ে খাওয়ার জন্য উতলা হয়ে পড়েছি। দয়া করে ওর বিয়েটা আপনার বন্ধু আসিফের সাথে ঠিক করে দিন। কি নুসরাত? কিন্তু নুসরাতের চরিত্রে দোষ আছে সেটা তো তুমিও জানো। আমি কিভাবে এমন একটা মেয়ের কথা আমার বন্ধুকে বলতে পারি যে মেয়ে আগে থেকেই আমাকে বিরক্ত করে? কেন? আপনিই তো বলেছেন আপনার বন্ধু আসিফের চরিত্র তেমন ভালো না, যে যেমন তার সাথে তেমনই মানায়। আর আপনার বন্ধু কি করে জানবে নুসরাত আপনাকে পছন্দ করত? নুসরাত যতই খারাপ হোক, একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর প্রতিই বেশি আগ্রহী থাকে, চাই তার স্বামী যেমনই হোক। আচ্ছা, আপনি কি চান না নুসরাতের বিয়ে হোক? ভ্রু কুচকে মাহমুদের দিকে তাকিয়ে বলল, না চাই না, নুসরাতকে তোমার সতীন বানাবো। এবার খুশি? যে নিজের স্বামীকে বিশ্বাস করতে পারে না, সে কখনো তার স্বামীকে ভালোবাসতেও জানে না। কিছুটা ক্রোধ নিয়ে গম্ভীর কণ্ঠে বলল মাহমুদ। নিজের কথায় লজ্জিত হয়ে মাহমুদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিচু কণ্ঠে তাফরিহা বলল, আমি এভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন। আমি কখনোই চাই না আপনাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে। মাফ করে দিন এবারের মতো, আর কখনোই এমন ধরনের কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। মাহমুদ মৃদু হেসে তাফরিহার মাথায় অধর ছুঁয়ে বলল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো বলেই আমাকে নিয়ে এত চিন্তায় থাকো। তুমি চিন্তা করো না, আমি দেখছি। হোসাইনকে বলে নুসরাতকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেব? না না, এমন কাজ করবেন না। ওদের পারিবারিক অবস্থা তেমন ভালো না, বহিষ্কার করলে বেচারি ভীষণ বিপদে পড়বে। তার চেয়ে বরং আমি যা বলেছি সেটাই চেষ্টা করুন, কিন্তু নুসরাত যাতে কোনোভাবেই বুঝতে না পারে এখানে আমাদের কোনো হাত আছে। একটা চাপা নিঃশ্বাস ছেড়ে মাহমুদ বলল, আচ্ছা দেখছি কি করা যায়। তাফরিহার কথা মতো নুসরাতদের বাসায় আসিফের মাকে দিয়ে তার বিয়ের প্রস্তাব পাঠানো হলো। কোনোভাবেই মাহমুদের নাম এখানে উঠবার নয়। আসিফ বড় ঘরের ছেলে, নিজের একটি মহিলা মাদ্রাসাও এবছর খুলেছে, তাই নুসরাতের বাবা মা খুশি মনেই প্রস্তাবে সম্মতি জানান। আসলে কিশোরী মনে যে কাউকেই দেখলেই ভালো লেগে যায়, এটাকে ভালোবাসা বলা যায় না। এটার নাম কিশোরীদের আবেগ, যেটা বেশিরভাগ ভুল পথে হয়। নুসরাত কিশোরী, তাই তার মনেও মাহমুদের প্রতি শুধুমাত্র আবেগ কাজ করছিল, এটা ভালোবাসা ছিল না। তাই আসিফকে দেখার পরও নুসরাত বিয়েতে দ্বিমত পোষণ করেনি, বরং সয়ানন্দে নিজের সহপাঠীদের সাথে বিয়ের আলোচনায় ব্যস্ত। আজকের এই পর্বটি শেষ হলো। গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি কোথায় থেকে দেখছেন তাও কমেন্টে জানিয়ে দেবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।